নমস্কার বন্ধুরা, শিক্ষার ডায়েরি উইথ সুপ্র অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সকলকে স্বাগতম জানাই। কেন্দ্রীয় রাজ্যের বিভিন্ন সরকারি চাকরির প্রস্তুতি সম্পূর্ণ বিনামূল্যে পেতে এই চ্যানেলের সাথে এখনই যুক্ত থাকুন। আজকের যে ক্লাসটা তোমাদেরকে প্রোভাইড করা হলো, এটা আমাদের পেড ব্যাচের খুবই গুরুত্বপূর্ণ কন্টেন্টের একটি ক্লাস, যা তোমাদের একদম ফ্রিতে দেওয়া হলো। হ্যাঁ বন্ধুরা, ইউটিউবের সর্বপ্রথম এই শিক্ষার ডায়েরি উইথ সুপ্র চ্যানেল থেকেই তোমরা একদম প্রতিটা সাবজেক্টের অধ্যায়ভিত্তিক পিওয়াইকিউ অর্থাৎ বিগত বছরে আসা প্রশ্ন সহ ব্যাখ্যার ক্লাস তোমরা পেতে থাকবে, যা তোমাদের আপকামিং সমস্ত চাকরি পরীক্ষার খুবই হেল্পফুল হবে। তাই আর বেশি কথা না বলে ক্লাসটা শুরু করছি। এবং তোমাদেরকে বলে রাখি, তোমাদের যদি কোথাও ডাউট কিংবা কোনো প্রশ্ন যদি তোমাদের জিজ্ঞাসা থাকে, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো, আমি অবশ্যই রিপ্লাই করবো। তো ঠিক আছে, তোমরা ক্লাসটা করতে থাকো। তো আজকের আমরা ভারতীয় সভ্যতার একদম প্রথম থেকে স্টার্ট করব। যেগুলো প্রিভিয়াস ইয়ার্সে যে প্রশ্নগুলো এসেছিল বারংবার, ঠিক আছে, সেই প্রশ্ন নিয়ে আজকে আমি ডিসকাস করবো। তো এখানে দেখো, আজকে তোমাদের জন্য যে প্রশ্নগুলো নিয়ে এসেছি 20টার মতন প্রশ্ন আছে একদম হিস্ট্রির প্রথম চ্যাপ্টারে, ঠিক আছে। তো এই চ্যাপ্টারের প্রত্যেকটা প্রশ্ন যেগুলো নিয়ে এসেছি আজকে, সেগুলো কিন্তু প্রত্যেকটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এগুলো অবশ্যই খাতাতে তোমরা লিখে নেবে, ঠিক আছে। দেখো, আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, প্রাগ ঐতিহাসিক যুগকে কি যুগ বলা হয়? পরীক্ষাতে তোমাদের এরকম প্রশ্ন, বহু প্রশ্ন, এই প্রশ্নগুলো কিন্তু অনেকবার দিয়েছে, তাই তোমাদের কিন্তু রিপিটেড হয়েছে বলে প্রশ্নগুলো আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি, ঠিক আছে। বলছে কি, প্রাগ ঐতিহাসিক যুগকে কি যুগ বলা হয়? পরীক্ষাতে 4টি অপশন দিয়ে দেবে, ঠিক আছে, ABCD করে। সেই অপশনের মধ্যে থেকে যেটা উত্তর ঠিক হবে সেটাই। আমি এখানে কোনো অপশন দিইনি আজকে, জাস্ট ডাইরেক্ট অ্যান্সার করে দিয়েছি। তো দেখে নাও, প্রাগ ঐতিহাসিক যুগকে কি বলছে, যে প্রস্তর যুগ বলা হয়, ঠিক আছে। দাঁড়াও এক সেকেন্ড। দেখো, প্রাগ ঐতিহাসিক যুগকে কি বলছে, প্রস্তর যুগ বলা হয়, ঠিক আছে। চলো, এগুলো প্রত্যেকটা কিন্তু খাতায় লিখবে সবাই। সেকেন্ড প্রশ্ন বলছে, ভারতের প্রথম প্রস্তর যুগের হাতিয়ার আবিষ্কার করেন কে? ঠিক আছে, আমাদের এগুলো বলছে প্রত্যেকটা কিন্তু সভ্যতা থেকে নিয়ে আসছে, প্রাচীন যুগ থেকে, একদম সভ্যতার প্রথম থেকে আমি প্রশ্নগুলো নিয়ে এসেছি, যেগুলো প্রত্যেকটা পরীক্ষাতে পড়েছে। এইগুলো বলছে, ভারতের প্রথম প্রস্তর যুগের হাতিয়ার আবিষ্কার করেছেন কে? বিজ্ঞানী রবার্ট ব্রুসফোর্ড, ঠিক আছে। এটা খাতাতে কিন্তু লিখবে অবশ্যই, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। VVI অনেকবার পরীক্ষাতে পড়েছে। দেখো, ভারতের প্রথম প্রস্তর যুগের হাতিয়ার আবিষ্কার করেন কে? বিজ্ঞানী রবার্ট ব্রুসফোর্ড। স্যার, রবার্ট বুশ প্রশ্ন কি? ওটা বুশের অ্যানসারটা কি বলেন আপনি? হ্যাঁ, দেখো, ভারতের প্রথম প্রস্তর যুগের হাতিয়ার আবিষ্কার করেন কে? ঠিক আছে, বিজ্ঞানীর নাম হচ্ছে রবার্ট ব্রুসফোর্ড, ঠিক আছে। তিনি, এটা লিখে নাও খাতাতে, আমি লিখবো না, তোমরা লিখে নাও খাতাতে, এর পাশাপাশি লিখে নাও যে এটা তিনি আবিষ্কার করেছিলেন কোথা থেকে? চেন্নাইয়ের আত্মিরাম পক্ষম থেকে, ঠিক আছে। বিজ্ঞানী রবার্ট ব্রুসফোর্ড কোথা থেকে করেছেন? চেন্নাইয়ের আত্মিরাম পক্ষম, চেন্নাইয়ের আত্মিরাম পক্ষম থেকে, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন, ক্ষুদ্রাস্ত্রের যুগ কাকে বলা হয়? ঠিক আছে, কোন যুগকে ক্ষুদ্রাস্ত্রের যুগ বলা হয়? ক্ষুদ্রাস্ত্র মানে তোমাদেরকে একটু বলে দিই, ক্ষুদ্রাস্ত্র মানে হচ্ছে ছোট অস্ত্র, ঠিক আছে। তাহলে আদি মানুষরা প্রথম যখন আমাদের অস্ত্র ব্যবহার করা শিখলো, তারা কিন্তু প্রথম বড় অস্ত্র ব্যবহার করতো, পাথর, গাছের ডাল, ঠিক আছে। আমরা সবাই জানি যে আদি মানুষের প্রথম ব্যবহারিক অস্ত্র হচ্ছে গাছের ডাল, ঠিক আছে। তারপর আস্তে আস্তে তারা পাথর, বড় বড় পাথর ব্যবহার করলো। সেটা হচ্ছে আমাদের প্রস্তর যুগের আগে, যেটা হচ্ছে প্রাচীন প্রস্তর যুগ বলা হয়, ঠিক আছে। 3টে প্রস্তর যুগ হয়, প্রাচীন প্রস্তর যুগ, মধ্য প্রস্তর যুগ এবং নব্য প্রস্তর যুগ। আর এই ক্ষুদ্রাস্ত্রের যুগটা বলা হচ্ছে মধ্য প্রস্তর যুগকে, ঠিক আছে। লিখে নাও, পরীক্ষাতে অনেকবার পড়েছে। তোমাদের হয়তো এরকম অপশন দিয়ে দিতে পারে হুবহু প্রশ্নটুকে, যে ক্ষুদ্রাস্ত্রের যুগ বলা হয় কোন যুগকে, প্রাচীন প্রস্তর যুগ, মধ্য প্রস্তর যুগ নাকি নব্য প্রস্তর যুগ? ঠিক আছে, অ্যান্সার হবে মধ্য প্রস্তর যুগ। কারণ মধ্য প্রস্তর যুগের সময় কি করেছিল, আদি মানুষরা ছোট ছোট অস্ত্র তারা ব্যবহার করা শুরু করেছিল। আর যে পাথরগুলো তারা ব্যবহার করতো অস্ত্রের সঙ্গে, পাথরগুলো খুব সূচালো, ধারালো ছিল, ঠিক আছে। তাই যুগটাকে বলছে মধ্য প্রস্তর যুগ বা ক্ষুদ্রাস্ত্রের যুগ। চলো নেক্সট প্রশ্ন, চলো প্রশ্নে, চলো কৃষিকাজ, কৃষিকাজ এবং হচ্ছে চাকা, চাকা এবং কৃষিকাজ আবিষ্কার করেছিল মানুষ কোন যুগে? দেখো, আমরা প্রস্তর যুগ থেকে একটু আগে বলছিলাম প্রস্তর যুগ, তাহলে কৃষিকাজ এবং চাকা আবিষ্কার যেটা মানুষরা করেছিল, এটা কোন যুগে হয়েছিল? কৃষিকাজ, চাকা আবিষ্কার মানুষ করেছিল কিন্তু নব্য প্রস্তর যুগে, ঠিক আছে, নব্য প্রস্তর যুগে। এখানে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষাতে পড়েছে। আর আমি একটুখানি বলতে পারি, তোমরা যদি এই প্রশ্নগুলো করো, হয়তো দেখা যাচ্ছে এখান থেকে কিন্তু তোমরা একটা না একটা কমন পড়ে যাবে কিন্তু, ঠিক আছে, কমন কিন্তু তোমরা পেয়ে যাবে। তাই ভালো করে প্রশ্নটাকে দেখো এবং খাতাতে কিন্তু লেখো, আর যেটা অসুবিধা হবে আমাকে কিন্তু জিজ্ঞাসা করো, ঠিক আছে। বুঝতে পারলে একবার রেসপন্স করো সবাই। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। দেখো, কৃষিকাজ এবং চাকা আবিষ্কার, প্রশ্ন এখানে দুটোই দিয়ে দিচ্ছি, হয়তো তোমাদের দিয়ে দিল কৃষিকাজ কোন যুগে হয়েছিল, প্রস্তর যুগ। হ্যাঁ, কৃষিকাজ তোমাদের কোন যুগে হয়েছিল, হয়তো অপশন দিয়ে দিল তোমাদের প্রাচীন প্রস্তর যুগ, মধ্য প্রস্তর যুগ নাকি নব্য প্রস্তর যুগ, ঠিক আছে। অ্যান্সার হবে কিন্তু নব্য প্রস্তর যুগ। কারণ কৃষিকাজ ব্যবস্থা মানুষ কিন্তু প্রাচীন প্রস্তর যুগে মানুষ কিন্তু ব্যবহার করতে জানতো না, তারা কি করতো, শিকার করে খেত, কাঁচা মাংস খেত, ঠিক আছে, প্রাচীন প্রস্তর যুগে। পরবর্তীকালে মধ্য প্রস্তর যুগের কথা যদি চলে আসি, সরি,
তো মধ্যপ্রস্তর যুগে কি হয়েছিল, মধ্যপ্রস্তর যুগে একটু ইতিহাসটা তোমাদেরকে বলে দিই। মধ্যপ্রস্তর যুগের সময় যে আদিম মানুষরা যেটা ছিল, আদিম মানুষরা তারা কিন্তু কাঁচা মাংস খেতে খেতে তারা কিন্তু মানে কিছু মাংস পুড়িয়েও খেত, ঠিক আছে। আর তারা কিন্তু কৃষিকাজ ব্যবস্থা শুরু করেছিল, বাট তখন তারা কিন্তু জানতো না যে কৃষিকাজ ব্যবস্থাটা কেমন। ওই গাছের দানা পড়ে সেখান থেকে গাছ উৎপন্ন হতো, তারা সেই গাছের জিনিসপত্র খেত, ঠিক আছে। অতটা ভালোভাবে কিন্তু তারা কৃষিকাজ ব্যবস্থা জানতো না। কিন্তু যেটা অ্যাকচুয়ালি সুনিপন পদ্ধতি মানে সুপদ্ধতিতে কৃষিকাজ যেটাকে বলা যায়, সেখানেই বলা হচ্ছে কৃষিকাজ ব্যবস্থাটা শুরু হয়েছিল নব্যপ্রস্তর যুগে, ঠিক আছে। আর চাকা আবিষ্কার, চাকা আমরা জানি যে চাকা আবিষ্কার অনেক পরে হয়েছিল। প্রাচীন প্রস্তর যুগে কখনোই না, আদিম মানুষ তো কখনোই চাকা আবিষ্কার করতে পারবে না, তখন বনে জঙ্গলে তারা ঘুরে ঘাড়ে বেড়াতো, ঠিক আছে। তারপরে যে মধ্যপ্রস্তর যুগের সময়কালে তখন অতটা উন্নত হয়নি, মানুষ তখন অতটা সভ্য হয়নি যে চাকা আবিষ্কার করে ফেলবে, গাড়ি আবিষ্কার করবে, ঠিক আছে। তো তারপরে মানুষ কি করলো, তারপরে মানুষ পশু পাখি পালন করা শিখলো, পশুদের ব্যবহার করা শিখলো, ঠিক আছে। তারপর গাড়ি করে তারা হচ্ছে চাকা আবিষ্কার করলো, চাকা আবিষ্কার করে গাড়ি আবিষ্কার করলো, ঠিক আছে। ঘোড়ার প্রথম হচ্ছে গরুর গাড়ি, তারপর ঘোড়ার গাড়ি, ঠিক আছে। আর একটা প্রশ্ন এখানে লিখে নিতে পারো, আমি লিখলাম না। মানুষের কিন্তু প্রথম গৃহপালিত পশু হচ্ছে কিন্তু কুকুর, ঠিক আছে। কুকুরকে কিন্তু মানুষ প্রথম পোষ মানিয়েছিল, অন্যান্য পশুদেরকে কিন্তু পোষ মানাতে চেয়েছিল, কিন্তু আদিম মানুষ কিন্তু পোষ মানাতে পারেনি, কুকুরকে সহজে পোষ মানিয়েছিল, ঠিক আছে। তোমরা কিন্তু লিখে রাখবে যে আদিম মানুষের প্রথম গৃহপালিত পশু কোনটি, অ্যান্সার কিন্তু হবে কুকুর। চলো তাহলে চাকা আবিষ্কার মানুষ কিন্তু নব্যপ্রস্তর যুগে শুরু করেছিল। নব্যপ্রস্তর যুগ মানে হচ্ছে নতুন পাথরের যুগ। প্রস্তর কথার অর্থ হচ্ছে একটু বলে দিই তোমাদেরকে, প্রস্তর মানে হচ্ছে পাথরের যুগ, ঠিক আছে। এই পাথরের যুগের উপর ভিত্তি করে আমাদের 3টে যুগ হয়, একটা হচ্ছে প্রাচীন প্রস্তর, মধ্যপ্রস্তর এবং নব্যপ্রস্তর। প্রস্তর যুগের ইংরেজি নাম হচ্ছে প্যালিওলিথিক, ঠিক আছে। প্যালিওলিথিক এজ মানে প্রাচীন প্রস্তর যুগ। আর যদি বলে মধ্যপ্রস্তর তাহলে কি হবে, মেসোলিথিক এজ। আর নব্যপ্রস্তর বলে তাহলে নিওলিথিক এজ, ঠিক আছে। আর তবু একটু সালটা তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা একটু লিখে নাও, ঠিক আছে, কারণ তোমার লেখার জায়গা নেই, তোমাদেরকে বলছি তোমরা একটু লিখে নাও খাতাতে, যে প্রাচীন প্রস্তর যুগের সময়কালটা। তোমরা তো জিজ্ঞাসা করতে পারো যে দাদা বা স্যার তোমরা প্রাচীন প্রস্তর যুগের সময়কালটা একটু বলুন, ঠিক আছে। তোমাদেরকে প্রশ্নের পাশাপাশি তোমাদেরকে এই ইনফরমেশনগুলো দিচ্ছি, তোমরা খাতাতে কিন্তু অবশ্যই লিখবে, এগুলো প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ, এখানে প্রত্যেকটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। তো প্রাচীন প্রস্তর যুগের সময়কালটা তোমাদেরকে বলে দিচ্ছি 9000 BC মানে বিফোর খ্রিস্টপূর্বাব্দ, ঠিক আছে। যীশু খ্রিস্টের জন্মের প্রায় 9000 বছর আগের সময়কালটা ছিল আমাদের প্রাচীন প্রস্তর যুগ। তারপরে হয় আমাদের মধ্যপ্রস্তর যুগ। তাহলে মধ্যপ্রস্তর যুগের সময়কালটা কত হবে, 9000 থেকে 4000 খ্রিস্টপূর্বাব্দ। 9000 থেকে 4000 খ্রিস্টপূর্বাব্দের সময়কালটাকে বলছে মধ্যপ্রস্তর যুগ, ঠিক আছে। আর লিখে রাখো তাহলে নব্যপ্রস্তর যুগ মানে নতুন পাথরের যুগ। নতুন পাথরের যুগটাকে বলা হচ্ছে যে এর সময়কালটা তাহলে কত, 4000 থেকে 1800 BC, ঠিক আছে। 4000 থেকে 1800 BC। এবার 1800 পর থেকে আমরা পরবর্তীকালে আমরা জানবো যে আমাদের যে সময়কালটা হবে নব্যপ্রস্তর যুগের পর আমাদের বৈদিক সভ্যতা আস্তে আস্তে এগুলো আসবে, পরে আমরা জানবো পরের ক্লাসে, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন দেখে নাও। মেহেরগড় সভ্যতার সময়কাল তাহলে 7000 খ্রিস্টপূর্বাব্দ, আন্ডারলাইন করে দিলাম, 7000 খ্রিস্টপূর্বাব্দ, অর্থাৎ বলতে পারো 7000 BC বিফোর খ্রিস্টপূর্বাব্দ, ঠিক আছে। এবার দেখো তোমাদেরকে একটুখানি বলে দিলাম, এই যে 7000 খ্রিস্টপূর্বাব্দ না, অনেক বই কিন্তু অনেক রকম লেখা আছে, অনেক বই লেখা আছে এত লক্ষ বছর, 20 লক্ষ বছর, 12 লক্ষ বছর, ঠিক আছে। কিন্তু ম্যাক্সিমাম যেটা আমাদের পরীক্ষাতে পড়ে এই যে এই ইনফরমেশনটাই পড়ে, ঠিক আছে, এই ডিজিটটাই থাকে যে 7000 BC, যে কোনো বইতে, হ্যাঁ 7000 BC। দেখো পৃথিবীর তাহলে প্রাচীন সভ্যতা কি, মেহেরগড় সভ্যতা, ঠিক আছে। এই সভ্যতাটা ছিল আমাদের গ্রাম কেন্দ্রিক সভ্যতা, গ্রাম কেন্দ্রিক সভ্যতা। কেন গ্রাম কেন্দ্রিক মানে কি একটু বলে দিই তোমাদেরকে, কারণ এই সভ্যতাতে আমাদের দেখা গেছিল যে পুরোপুরি গ্রাম, বেশি বড় উঁচু বাড়ি ছিল না এখানে, ঠিক আছে। এখানকার মানুষ কৃষিকাজ করতো, কৃষিকাজ করে তারা তাদের জীবিকা ছিল কৃষিকাজ মেনলি, ঠিক আছে, পশুপালন করতো, আর বাড়িঘরগুলো ছিল খুব ছোট ছোট। তাই এই সভ্যতাটাই অ্যাকচুয়ালি গ্রাম কেন্দ্রিক সভ্যতা বলা যেতে পারে। তাহলে পৃথিবীর প্রাচীন সভ্যতা আমাদের কোনটি, মেহেরগড় সভ্যতা। এই সভ্যতার সময়কাল কত, 7000 BC। আর এই সভ্যতাটা কি ধরনের সভ্যতা, গ্রাম কেন্দ্রিক সভ্যতা। দেখো তোমাদের প্রশ্ন এরকমও দিতে পারে, হয়তো দিয়ে দিল পৃথিবীর প্রাচীনতম সভ্যতা না দিয়ে দিল মেহেরগড় সভ্যতাটি কি ধরনের সভ্যতা, গ্রাম কেন্দ্রিক সভ্যতা, নগর কেন্দ্রিক সভ্যতা, এরকম একটা অপশন দিয়ে দিল। তাহলে অ্যান্সারটা কি হবে, নগর কেন্দ্রিক কিন্তু না, নগর মানে শহর, শহর মানে ভাববে অট্টালিকা, বড় বড় ঘর। কিন্তু এই সভ্যতাটা পুরোপুরি টোটালটাই গ্রাম কেন্দ্রিক সভ্যতা ছিল, ঠিক আছে। পরীক্ষাতে কিন্তু এটাও পড়েছিল যে আমি ওই জন্য অ্যারো চিহ্ন দিয়ে এখানে দিয়ে দিয়েছি যে গ্রাম কেন্দ্রিক সভ্যতা। চলো নেক্সট প্রশ্ন আমাদের, চলো এবার হচ্ছে আমাদের নেক্সট 6 নম্বর প্রশ্নটা বলছে কি, সিন্ধু সভ্যতায় প্রথম আবিষ্কৃত স্থান কি, অ্যান্সার দেওয়া আছে হরপ্পা, ঠিক আছে। হরপ্পা মানে হচ্ছে হরপ্পা সভ্যতা, ঠিক আছে। এবার আমি তোমাদেরকে একটু বলে দিই যে সিন্ধু সভ্যতাটা কি অ্যাকচুয়ালি। আমরা তো মেহেরগড় সভ্যতা সম্পর্কে জানলাম, মেহেরগড় সভ্যতা, সিন্ধু সভ্যতা, এগুলো একটা সভ্যতা মিন্স মনে রাখবে যখন মানুষরা একসঙ্গে দলবদ্ধভাবে বসবাস শুরু করে এবং তারা তাদের জীবিকা পালন করা শুরু করে, তখনই কিন্তু সভ্যতাটা শুরু হয়। তার আগে কিন্তু মানুষ যাযাবর ছিল, ঘুরে ঘুরে বেড়াতো, তারা অতটা বুঝতো না, তখন কিন্তু সভ্যতা হয়নি। যখন থেকে মানুষ তারা জঙ্গলে বসবাস শুরু করলো, একসঙ্গে বসবাস শুরু করলো, এবং যখন জন্তু জানোয়াররা যখন মানুষকে কি করতো, অ্যাটাক করতো, আক্রমণ করতো, ঠিক আছে, তখন কি হতো, তখন যদি একটা মানুষ থাকে তাহলে তাকে সহজেই আক্রমণ করতে পারবে। তারা বুঝে গেল যে আমরা যদি একা থাকি, আমাদের যদি দলের সংখ্যা কম হয়, তাহলে জন্তু, বাঘ, সিংহ আমাদেরকে সহজেই অ্যাটাক করবে এবং আমরা মারা যাবো, আমাদেরকে ওরাই শিকার করে নেবে, আমরা ওদেরকে শিকার করতে পারবো না, ঠিক আছে।
তো সেক্ষেত্রে তারা কি করলো, তারা বুদ্ধি খাটালো একটা সময় পর যে আমরা যদি দলবদ্ধভাবে থাকি তাহলে সহজেই আমরা বিভিন্ন হিংস্র পশুদের খাদ্যের জন্য শিকার করতে পারবো। এই যখনই তারা দলবদ্ধভাবে থাকা শুরু করলো তখন থেকেই শুরু হয়ে যায় সভ্যতা। দেখো দলবদ্ধভাবে থাকতে শুরু করলো, তারপরে হচ্ছে তারা কি করলো, আস্তে আস্তে বাসস্থান করা শিখলো, চাষবাস করা শিখলো, ঠিক আছে। একের পর এক এরকম ভাবে আমাদের থাকতে থাকতে এক একটা সভ্যতা গড়ে ওঠে। এবার এই যে আমরা মেহেরগড় সভ্যতা একটু আগে পড়লাম, মেহেরগড় সভ্যতাটা একটু বলে দিই। দেখেন মেহেরগড় সভ্যতার সময়কালটা ছিল 7000 BC, মানে যীশু খ্রিস্টের জন্মের প্রায় 7000 বছর আগে। আর প্রাচীন সভ্যতা, প্রাচীন প্রস্তর যুগ একটু আগে পড়ছিলাম, প্রাচীন প্রস্তর যুগটা ছিল আমাদের 9000 খ্রিস্টপূর্বাব্দ, মানে হচ্ছে যীশু খ্রিস্টের জন্মের প্রায় 9000, তার মানে বুঝতে পারছো 2000 খ্রিস্টপূর্বাব্দ কিন্তু পরে এটা 7000 খ্রিস্টপূর্বাব্দ, মানে কত হাজার বছর পর আমাদের এই মেহেরগড় সভ্যতাটা শুরু হয়েছিল, ঠিক আছে। আর পরবর্তীকালে যখন মানুষ আধুনিক মানুষ হলো, তারা আবিষ্কার করলো, তারা তখন বিভিন্ন গবেষণা করে জানতে পারলো যে এটা একটা আমাদের সভ্যতা, এই সভ্যতাটা এরকম আনুমানিক 7000 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ এরকম হতে পারে। এটা কিন্তু এক্সাক্ট এরকম বলা যায় না, তারা বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্ন রকম মতামত দিয়েছে, তারা তাদের মতন করে বলেছে, ঠিক আছে। চলো এবার আমি আমার মতন করে তোমাদেরকে বলবো। চলো তাহলে এবার সিন্ধু সভ্যতা, নেক্সট সভ্যতা, তাহলে মেহেরগড় সভ্যতা বুঝতে পারলাম, তারা গ্রাম ছিল, মেহেরগড় সভ্যতা একটা গ্রাম কেন্দ্রিক সভ্যতা, এখানে ছোট ছোট বাড়ি ছিল, তারা চাষবাস করতো, কৃষিকাজ করতো, তাই এরা গ্রাম কেন্দ্রিক সভ্যতা, ঠিক আছে। আর সিন্ধু সভ্যতাটা, এটা কেন সিন্ধু সভ্যতায় নাম করা হলো, পরবর্তীকালে কি হয়, যখন অনেক হাজার বছর পর সিন্ধু সভ্যতার সময়কালটা বলে দিচ্ছি আমি তোমাদেরকে, তোমরা লিখে নাও, ঠিক আছে। সিন্ধু সভ্যতার সময়কালটা হচ্ছে, মনে রাখবে, 3200 থেকে, ঠিক আছে, 3200 থেকে, ঠিক আছে, মনে রাখবে 1300 খ্রিস্টপূর্বাব্দ, 1300 BC লিখে রাখলাম, এটা BC লিখতে পারো বা খ্রিস্টপূর্বাব্দ লিখতে পারো, ঠিক আছে। বিভিন্ন বই বিভিন্ন রকম থাকবে ডিজিট, তুমি এটাই লেখো, এটাতেও ঠিক হবে, যে কোনো বই থেকেই তোমরা করতে পারো, কোনো অসুবিধা নেই। তবে দেখে নাও সিন্ধু সভ্যতার তাহলে সময়কালটা বলে দিলাম কত, 3000 থেকে 1300 খ্রিস্টপূর্বাব্দ, ঠিক আছে। আবার অনেক বইতে লেখা আছে 2300 থেকে 1750 BC, ওই জন্য বললাম যে কোনো বই বিভিন্ন রকম লেখা আছে, তোমরা যে কোনো একটা লিখতে পারো, 3200 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1300 খ্রিস্টপূর্বাব্দ বা 2300 থেকে 1750 খ্রিস্টপূর্বাব্দ। তোমরা যে কোনো একটাই মুখস্থ করবে, পরীক্ষাতে কিন্তু অপশন থাকবে, 4টে অপশন থাকবে, 4টের মধ্যে যেটা ঠিক করবে সেটা কিন্তু তোমাদের ঠিক হবে, ঠিক আছে। আর সিন্ধু সভ্যতাটা এবার বলে দিই তোমাদেরকে, সিন্ধু সভ্যতা কেন হলো, কারণ এটা এই যে সিন্ধু দেখতে পাচ্ছ, সিন্ধু মানে হচ্ছে সিন্ধু নদী, এই সিন্ধু নদীর তীরে এই সভ্যতাটা গড়ে উঠেছিল বলে এই সভ্যতার নাম হয়েছে সিন্ধু সভ্যতা, বুঝতে পেরেছো? হ্যাঁ দেখে নাও, তাহলে সিন্ধু সভ্যতার প্রথম আবিষ্কৃত স্থান হরপ্পা সভ্যতা, সিন্ধু সভ্যতার প্রথম আবিষ্কৃত স্থান হরপ্পা সভ্যতা, খুব ইম্পর্টেন্ট, নিচে আন্ডারলাইন করে দিলাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খাতাতে অবশ্যই লিখবে, বহুবার প্রশ্নটা পড়েছে পরীক্ষাতে। সিন্ধু সভ্যতার প্রথম আবিষ্কৃত স্থান হরপ্পা সভ্যতা। এবার আমরা বলতে পারি সিন্ধু সভ্যতাটাকে হরপ্পা সভ্যতা, কেন সেটাও একটু বলে দিই তোমাদেরকে। কারণ হরপ্পা সভ্যতাকে সিন্ধু সভ্যতা বলা যায়, আবার সিন্ধু সভ্যতাকে হরপ্পা সভ্যতা আমরা বলতে পারি, যে হরপ্পা সভ্যতা গড়ে উঠেছিল সিন্ধু নদীর তীরে। কেন? কারণ দেখে নাও, এই যে বললাম প্রথম আবিষ্কৃত স্থান, কারণ সিন্ধু সভ্যতায় সবার প্রথম কিন্তু আবিষ্কার হয়েছিল এই হরপ্পা সভ্যতাটা, ঠিক আছে। তাই হরপ্পা সভ্যতাটাকে বলা হচ্ছে সিন্ধু সভ্যতা, ঠিক আছে। চলো নেক্সট, পরের প্রশ্ন। কারোর বুঝতে অসুবিধা হলে বলবে অবশ্যই, ঠিক আছে। চলো নেক্সট, আমাদের 7 নম্বর প্রশ্ন বলছে কি, হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেন? হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেন? তাহলে হরপ্পা সভ্যতা আবার বলছে, হরপ্পা সভ্যতা আবার কিভাবে আবিষ্কার? সভ্যতা যখন হয় তখনকার মানুষ তো এখন বেঁচে নেই, তাহলে সভ্যতা তারা কিভাবে আবিষ্কার করবে, তাই তো? তাই জানো তোমরা সভ্যতা কিভাবে আবিষ্কার হয়েছিল? শুনতে পাচ্ছ সবাই? আচ্ছা শোনা যাচ্ছে। হ্যাঁ দেখে নাও, তাহলে হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেছিল, আবিষ্কারটা কিভাবে হয় তোমাদেরকে বলে দিচ্ছি একটু শোনো, এটা লেখার দরকার নেই। তাহলে আবিষ্কার মিনস যে কোনো জিনিস সৃষ্টি করা বা তৈরি করা। তাহলে হরপ্পা সভ্যতাটা আমাদের আবিষ্কার করেছিল কিভাবে? কারণ হরপ্পা সভ্যতা যখন হয়েছিল কত সাল আগে বললাম, 3200 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1300 খ্রিস্টপূর্বাব্দ, মানে তখন দেখো, তাহলে যীশু খ্রিস্টের জন্মের 3000 বছর আগে মানুষ থেকে শুরু হয়েছিল 1300 খ্রিস্টপূর্বাব্দ। তাহলে তখনকার মানুষ নিশ্চয়ই এখন বেঁচে নেই, এত হাজার হাজার বছর ধরে বেঁচে থাকবে কি? তাহলে কত জন্ম হয়ে গেছে বলো তো? হয়তো দেখা যাচ্ছে তখনকার কোনো একটা মানুষ, আমি বসে আছি তোমাদেরকে ক্লাস নিচ্ছি, বা তোমরা অনেকেই আছো, ঠিক আছে। তাহলে কে কোথায় ছিল আমরা কেউ জানি না, ঠিক আছে। সব অনেকেই বলে যে যুগ যুগ ধরে মানুষ একের পর এক বিভিন্ন রকম জন্ম নিয়ে তারা আসে, এটা তো সম্ভব না। অবশ্যই আসে, কিন্তু আমরা তো জানি না ওটা, যে আমরা কি করে জানবো যে তখন আমরা কি করতাম। এটা একটা সবাই যে যার মতন একটা মত বলে। যাই হোক, আবিষ্কারটা কিভাবে হয় তোমাদেরকে বলে দিচ্ছি, দেখে নাও। এই যে লেখা আছে দেখো 1921 সাল, তার মানে বুঝতে পারছো রিসেন্ট, এটা চলছে 2025, আর 1921 মানে আমাদের কয়েক বছর আগে, 100 বছর আগে বলতে, 100 বছর আগে হলে কত হয়? এটা যদি 2025 হয় তাহলে 1925 মানে 100 বছর হবে, তাই তো?
তাহলে দেখো বেশি বছর আগেকার কিন্তু নয়, 1921 সালে প্রথম আমাদের দয়ারাম সাহনি। খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, তোমাদের একটা প্রশ্ন বাদ দেওয়ার মতো নয়, কারণ এগুলো প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ার্সে অনেকবার করে পড়েছে পরীক্ষাতে, ঠিক আছে, আর রিপিট হয়েছে প্রশ্নগুলো। বলছে হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেন? এই 1921 সালে দয়ারাম সাহনি আবিষ্কার করেছেন, ঠিক আছে। তিনি কি করলেন? মাটি খোঁড়া শুরু করলেন, কারণ তিনি একজন সায়েন্টিস্ট, কারণ আমরা মাটি খুঁড়লে তো পাবো না, কোথায় আছে আমরা জানবো না। তিনি একজন ঐতিহাসিক সায়েন্টিস্ট, ঠিক আছে। হ্যাঁ, তিনি প্রত্নতান্ত্রিক। তো তিনি কি করলেন? দয়ারাম সাহনি মাটি খোঁড়া শুরু করলেন। তারা বুঝলেন যে এরকম একটা জায়গাতে হরপ্পা সভ্যতা হতে পারে। এবার কোথায় গেলে মাটি খোঁড়া শুরু করেছিল তোমাদেরকে বলে দিই। এই হরপ্পা সভ্যতার আবিষ্কার করা হয়েছে কোথায়, লিখে রাখো, এটা পরীক্ষাতে অনেকবার পড়েছে যে হরপ্পা সভ্যতা নিচের কোথায় আবিষ্কার করা হয়েছে বা কোথায় সভ্যতাটি পাওয়া গেছে। 4টে অপশন দিয়ে দিল। লেখো যে হরপ্পা সভ্যতাটা কোথায় আবিষ্কার হয়েছিল, লেখো ইরাবতী বা রাবি নদী। একটু আগে বললাম না এই সিন্ধু নদী, সিন্ধু নদী কিন্তু 7টা নদী নিয়ে হয়েছিল, তার মধ্যে ইরাবতী বা রাবি নদী একটা নদী, ঠিক আছে। লিখে রাখো ইরাবতী, আমি ছোট করে লিখছি। ইরাবতী, ঠিক আছে, ইরাবতী বা রাবি নদী, ঠিক আছে। তাহলে ইরাবতী বা রাবি নদীর বাম তীরে, ঠিক আছে, ইরাবতী বা রাবি নদীর বাম তীরে, কিন্তু তোমরা এটা মনে রাখবে অবশ্যই যে বাম তীরে। তাহলে ইরাবতী বা রাবি নদীর বাম তীরে কি ছিল? ইরাবতী বা রাবি নদীর বাম তীরে হচ্ছে আমাদের পাকিস্তান রয়েছে, ঠিক আছে। আমাদের পাকিস্তান যে দেশটা আমরা জানি আছে আমাদের, সেই পাকিস্তান দেশে এখন বর্তমানে অবস্থিত। কোথায় পাকিস্তানের কোথায় জানো? দেখো ইরাবতী বা রাবি নদীর বাম তীরে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মন্টেগুমারু জেলাতে। কোথায় তাহলে আমাদের? পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মন্টেগুমারু। অত বড় মনে রাখার দরকার নেই, তোমরা জাস্ট এইটুখানি মনে রাখবে যে ইরাবতী বা রাবি নদীর বাম তীরে, কিংবা নদীটা অবশ্যই মনে রাখবে কিন্তু ইরাবতী বা রাবি নদী, ইরাবতী বা রাবি নদীর বাম তীরে পাকিস্তানের মন্টেগুমারু জেলাতে। পরীক্ষাতে ম্যাক্সিমাম অপশনটাই থাকে মন্টেগুমারু, ঠিক আছে। আমি তোমাদের ডাইরেক্ট বলে দিতে পারতাম মন্টেগুমারু, কিন্তু অপশনে আমি বললাম না কেন, কারণ ডিটেলসটা তোমাদেরকে একটু জানিয়ে দিলাম যে ইরাবতী বা রাবি নদীটা কোথায় আছে এখন, পাকিস্তানের মধ্যে, ঠিক আছে। এই পাকিস্তানের মন্টেগুমারু, গুমারু নামুন একটু দেখে নাও। তাহলে ইরাবতী বা রাবি নদীর বাম তীরে পাকিস্তানের মধ্যে আছে মন্টেগুমারু জেলাতে, ঠিক আছে। এই মন্টেগুমারু জেলাতে গিয়ে 1921 সালে আমাদের দয়ারাম সাহনি কি করেছেন? এই হরপ্পা সভ্যতাটা আবিষ্কার করেছেন, ঠিক আছে। হরপ্পা সভ্যতা আবিষ্কার করেছেন। কি করে আবিষ্কার করলো? তিনি ওখানে মাটি খুঁড়লেন, খুঁড়ে বিভিন্ন রকম জিনিসপত্র, তাদের বাড়িঘর, সেই সব জিনিসগুলো দেখতে পেল, এবং আনুমানিক একটা তিনি ধারণা করলেন নিশ্চয়ই এই সভ্যতাটা আমাদের কি হয়েছিল, সিন্ধু সভ্যতার একটা অন্তর্গত সভ্যতা, কারণ সিন্ধু নদীর তীরে গড়ে উঠেছিল। যেহেতু এই জায়গাটা কি হরপ্পা নামক বলেছিলাম একটু আগে, হরপ্পা সভ্যতা আবিষ্কার করেছিল, তাই এই সভ্যতার নাম দিয়েছিল তার কি হরপ্পা সভ্যতা। আর একটা জিনিস বলে দিচ্ছি তোমাদেরকে, এটা লিখে রাখো। এই হরপ্পা, হরপ্পা শব্দের অর্থ কি, কেন সভ্যতাটাকে হরপ্পা সভ্যতা বলা হবে জানো? লিখে রাখো হরপ্পা সভ্যতা। হরপ্পা সভ্যতার আরেকটা নাম কি, অপর নাম হচ্ছে পশুপতির খাদ্য। পশু, লিখে দিচ্ছি, লিখে নাও, পশুপতির খাদ্য। পশুপতির খাদ্য, ঠিক আছে। তাহলে হরপ্পা সভ্যতার, হরপ্পার অপর নাম হচ্ছে পশুপতির খাদ্য। চলো নেক্সট। তাহলে আমরা জানতে পারলাম কি হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেন? 1921 সালে দয়ারাম সাহনি। 1921 দয়ারাম সাহনি আবিষ্কার করেছিলেন, এবং কোথা থেকে আবিষ্কার করেছিলেন লিখে নাও, এটা ইরাবতী বা রাবি নদীর বাম তীরে, যেটা বর্তমানে আমাদের পাকিস্তানে রয়েছে, এই পাকিস্তানের মন্টেগুমার জেলাতে আমাদের অবস্থিত। চলো নেক্সট, পরের প্রশ্ন। চলো নেক্সট প্রশ্ন কি আছে? 8 নম্বর প্রশ্ন আমাদের বলছে মহেঞ্জোদারো সভ্যতা আবার আবিষ্কার করেছে। দেখো একটু আগে জানলাম মেহেরগড় সভ্যতা, হরপ্পা সভ্যতা, এবার জানছি মহেঞ্জোদারো সভ্যতা। তাহলে মহেঞ্জোদারো সভ্যতা আবিষ্কার করেন কে? তাহলে দেখো সেম প্রশ্ন, এটাও অনেকবার পড়েছে পরীক্ষাতে, রিপিট হয়েছে, ঠিক আছে। স্টার মারলাম, খাতাতে লিখবে অবশ্যই যে মহেঞ্জোদারো সভ্যতা আবিষ্কারক হচ্ছে কে? এই রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, ঠিক আছে। রাখাল দাস ব্যানার্জি বা বন্দ্যোপাধ্যায় দুটোই। মহেঞ্জোদারো সভ্যতা আবিষ্কারকে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। কত সালে করেন? 1922। তাহলে একটা দেখো আমাদের একটা মনে রাখার একটা সহজ ট্রিক্স, 1921-এ হরপ্পা সভ্যতা, 1922-এ কি মহেঞ্জোদারো সভ্যতা, ঠিক তার পরের বছরই হয়েছিল, ঠিক আছে। তাহলে সভ্যতা কিভাবে আবিষ্কার করা আমি একটু আগে বলে দিলাম, তাহলে এটা বলছি না।
এবার মহেঞ্জোদারো সভ্যতার সময়কালটা, ঠিক আছে, মহেঞ্জোদারো সময়কাল, এই মহেঞ্জোদারো সভ্যতাটা আবিষ্কার করেছিল কি 1922 সালে আমাদের রাখাল দাস বন্দ্যোপাধ্যায় বা ব্যানার্জি, ঠিক আছে। এটা কোথা থেকে আবিষ্কার হয়েছিল? সিন্ধু সভ্যতা যদি আমাদের আবিষ্কার হয় ইরাবতী বা রাবি নদীর তীরে, মন্টেগোমো জেলাতে আবিষ্কার হয়েছিল, তাহলে মহেঞ্জোদারো সভ্যতা এটাও কিন্তু আমাদের একটা সিন্ধু সভ্যতার অন্তর্গত সভ্যতা, ঠিক আছে। কারণ এই মহেঞ্জোদারো সভ্যতাটাকেও সিন্ধু সভ্যতা বলা যেতে পারে, কারণ সিন্ধু নদীর তীরেই গড়ে উঠেছিল বলে, ঠিক আছে। এই যা যা সভ্যতা ম্যাক্সিমামটা সবই সিন্ধু নদীর তীরে গড়ে উঠেছিল। বলো মহেঞ্জোদারো সভ্যতাটা কোথায় আবিষ্কার হয়েছিল, জানো কেউ? সিন্ধু নদীর তীরে। রেসপন্স করো অবশ্যই। মধ্যপ্রদেশের লারকানা জেলায়। ঠিক আছে, দেখো মহেঞ্জোদারো সভ্যতা আবিষ্কার করেছিল 1922 সালে আমাদের রাখাল দাস ব্যানার্জি, ঠিক আছে। কোথা থেকে আবিষ্কার করেন তিনি? তিনি আবিষ্কার করেছেন আমাদের সিন্ধু প্রদেশের, সিন্ধু প্রদেশ কেন বলছি, সিন্ধু নদী একটু বললাম, এই সিন্ধু নদীর তীরে আমাদের মহেঞ্জোদারো সভ্যতা গড়ে উঠেছে, তাই আমরা বলতে পারি সিন্ধু নদীর তীরে বা সিন্ধু প্রদেশে, ঠিক আছে। লারকানা জেলা, লারকানা, ঠিক আছে, এটা পরীক্ষাতে অনেকবার পড়েছে, লারকানা, লারকানা জেলা, ঠিক আছে। তাহলে আমাদের হরপ্পা সভ্যতাটা আবিষ্কার করেছে, বারবার দেখো আমার প্রশ্ন আমি বলছি আমার সঙ্গে সঙ্গে একেবারে তোমরা বলো, দেখবে তোমাদের মুখস্থ হয়ে যাচ্ছে। দেখো হরপ্পা সভ্যতা আবিষ্কার করেছে একটু আগে জানলাম কে, 1921-এ দয়ারাম সাহনি, ইরাবতী বা রাবি নদীর তীরে, কোথায়? মন্টেগোমারু জেলাতে, মন্টেগোমারু জেলাতে। আর মহেঞ্জোদারো সভ্যতাটা আবিষ্কার করেছে কে? ঠিক তার পরের বছরই 1922-এ রাখাল দাস ব্যানার্জি, কোথায় করেছে? এই লারকানা জেলাতে, লারকানা জেলাতে, ঠিক আছে। এবার একটু বলে দিই যে প্রশ্নটা এরকম আসতে পারে তোমাদের, যে অপশন দিয়ে দিতে পারে যে মহেঞ্জোদারো সভ্যতাটা কত সালে আবিষ্কার করা হয়েছে, 1922, 1923, 1924, 1925, এরকম অপশন দিয়ে দিল, তাহলে যেটা হবে 1922, তাহলে 1922-এর ওখানে টিক চিহ্ন। আর এখানে দেওয়া আছে কি, তাহলে লারকানা জেলাটা কি, এখান থেকে প্রশ্ন আসতে পারে কি মহেঞ্জোদারো সভ্যতা কোথায় আবিষ্কার হয়েছে, কোথায় আবিষ্কার হয়েছে, অ্যান্সার কিন্তু হবে এই লারকানা জেলা, ঠিক আছে, লারকানা জেলাতে সেটা আবিষ্কার হয়েছে। আরো একটা প্রশ্ন আসতে পারে যে মহেঞ্জোদারো সভ্যতাটা কে আবিষ্কার করেন, তাহলে অ্যান্সার কিন্তু হবে এই রাখাল দাস ব্যানার্জি, রাখাল দাস ব্যানার্জি। দেখো তাহলে এই একটা প্রশ্ন থেকে তোমরা কিন্তু কতগুলো অ্যান্সার পেলে, তিনটে প্রশ্ন কিন্তু পেয়ে গেলে, তিনটে অ্যান্সারও পেয়ে গেলে। ঠিক আগেরটাও একই রকম। হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেন, আমরা জানি দয়ারাম সাহনি। হরপ্পা সভ্যতা কত সালে আবিষ্কার হয়, আমরা জানি 1921। হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে গড়ে ওঠে, দেখো ইরাবতী বা রাবি নদীর তীরে। হরপ্পা সভ্যতা কোথায় আবিষ্কার হয়েছে, বলতে পারি পাকিস্তানের মন্টেগোমো জেলাতে। দেখো কতগুলো প্রশ্ন, ঠিক আছে। ঠিক একই রকম ভাবে মহেঞ্জোদারো, এটা আমরা বলতে পারি সিন্ধু নদীর তীরে, কারণ সবই সিন্ধু সভ্যতা, তাহলে এটা সিন্ধু নদীর তীরে হচ্ছে, ঠিক আছে। কোথায় আবিষ্কার হয়েছে, লারকানা জেলাতে। চলো নেক্সট, পরের প্রশ্ন আমাদের। দেখো এবার বলছে কি আমাদের পরে নেক্সট 9 নম্বর প্রশ্ন কি আছে, 9 নম্বর প্রশ্নই আছে কি, বলছে ব্রোঞ্জ যুগীয় সভ্যতা। দেখো এবার আমরা চলে এলাম কি, হরপ্পা জানলাম, মহেঞ্জোদারো জানলাম, মেহেরগড় জানলাম, এবার জানি ব্রোঞ্জ যুগীয় সভ্যতা। তাহলে ব্রোঞ্জ যুগীয় সভ্যতাটা কি বলছে, এটা একটা হরপ্পা সভ্যতা। কেন? আমরা জানি হরপ্পা সভ্যতাকে সিন্ধু সভ্যতা বলা হচ্ছে, কেন আবার হরপ্পা সভ্যতাকে ব্রোঞ্জ যুগীয় সভ্যতা বলা হবে? তোমরা প্রশ্ন করতেই পারো। কারণ এই হরপ্পা সভ্যতাকে বলা হচ্ছে ব্রোঞ্জ যুগীয় সভ্যতা, কারণ কি, কারণ এই সভ্যতায় মানুষ ব্রোঞ্জের ব্যবহার, ব্রোঞ্জ ধাতু আমরা জানি সবাই, এই ধাতুর ব্যবহার সবচেয়ে বেশি করে, ব্রোঞ্জ ধাতুর ব্যবহার কি করে, সবচেয়ে বেশি, ব্রোঞ্জের ব্যবহারটা সবচেয়ে বেশি করেছিল, তাই এই যুগটাকে বলা হচ্ছে কি ব্রোঞ্জ যুগীয় সভ্যতা। তাহলে প্রশ্ন কি দিল, ব্রোঞ্জ যুগীয় সভ্যতা কোনটি? তাহলে ব্রোঞ্জ যুগীয় সভ্যতা কি, ব্রোঞ্জ যুগীয় সভ্যতা হচ্ছে আমাদের হরপ্পা সভ্যতা। অপশন দিয়ে দিতে পারে ব্রোঞ্জ যুগীয় সভ্যতা কোনটি, হরপ্পা সভ্যতা, মেহেরগড় সভ্যতা, নাকি আমাদের মহেঞ্জোদারো সভ্যতা। তাহলে অ্যান্সার হবে আমাদের কি হরপ্পা সভ্যতা, ঠিক আছে। চলো নেক্সট, পরের প্রশ্ন আমাদের দেখে নাও। আরেকটা জিনিস তোমাদেরকে বলে দিই, এই যে ব্রোঞ্জ যুগীয় সভ্যতা না হরপ্পা সভ্যতা, তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে দাদা এই হরপ্পা সভ্যতাটা যখন ছিল এই সময় কি শুধুমাত্র ব্রোঞ্জ ধাতুই ব্যবহার করতো মানুষ, নাকি লোহার জিনিস, সোনার জিনিস, তামার জিনিস ব্যবহার করতো? দেখো হরপ্পা সভ্যতার সময় না মানুষ কিন্তু তামার ব্যবহারও জানতো, তামার ব্যবহার, এই যে লেখা আছে তামার ব্যবহার জানতো, এগুলো কিন্তু নোট করবে, প্রশ্নতে এগুলো এসছে, তাই আমি তোমাদের জন্য লিখে নিয়ে এসেছি। বলছে তো এরকম প্রশ্ন এরকম আসতে পারে, লিখে নাও প্রশ্নটা, যে হরপ্পা সভ্যতার সময় মানুষ তামার ব্যবহার জানতো না জানতো না, বা তামার ব্যবহার অজানা ছিল নাকি জানা ছিল। ঠিক আছে, তাহলে এই অ্যান্সারটা দেখে নাও, তাহলে কি হবে, তামার ব্যবহার তারা জানতো, কিন্তু তবুও তারা ব্রোঞ্জ যুগীয় সভ্যতা কেন বলা হচ্ছে, তাম্র সভ্যতা বলা যেতে পারতো, কারণ তামার থেকে তারা কিন্তু ব্রোঞ্জ ধাতুটা সবচেয়ে বেশি ব্যবহার করেছিল, হ্যাঁ, তাই এটাকে ব্রোঞ্জ যুগীয় সভ্যতা বলা হচ্ছে। তাহলে তামার ব্যবহার তারা জানতো, কিন্তু লোহার ব্যবহার তারা কিন্তু জানতো না। তাহলে দেখো হরপ্পা সভ্যতা আমরা জানলাম, এই সভ্যতাটা কি ধরনের সভ্যতা সেটাও আমরা জানলাম, ঠিক আছে, কিন্তু হরপ্পা সভ্যতা কিন্তু মানুষ তখনও কিন্তু লোহার ব্যবহার তারা কিন্তু জানতো না, লোহার জিনিস তারা কিন্তু কিছুই করতো না, সব ব্রোঞ্জ, তামা, সোনা, রূপো এইসব ব্যবহার করতো, কিন্তু লোহার ব্যবহার তাদের কাছে তখনও অজানা ছিল। লোহার ব্যবহার অনেক পরে আসে, ঠিক আছে, বৈদিক যুগ যখন পড়বো, বৈদিক যুগে কিন্তু তখন লোহার ব্যবহার তারা তখন জানবে। চলো নেক্সট, তাহলে এরকম আমাদের প্রশ্ন আরেকটা দিতে পারে যে হরপ্পা সভ্যতায় মানুষদের লোহার ব্যবহার জানতো না জানতো না, বা হরপ্পা সভ্যতায় মানুষেরা লোহার ব্যবহার
তাদের কি অজানা ছিল, জানা ছিল না অজানা ছিল? ঠিক আছে, এরকম একটা অপশন দিয়ে দিল, তাহলে আমরা জানি কি লোহার বাবা তারা জানতো না, অজানা ছিল তাদেরকে, ঠিক আছে তাদের কাছে। হ্যাঁ, চলো নেক্সট পরের প্রশ্ন। খাতায় লেখো কিন্তু, সব কষ্ট করে লেখা, এগুলো অনেক ঘেটে ঘেটে বার করা। খাতাতে কিন্তু অবশ্যই লিখবে সবাই, কারণ দেখবে হয়তো দেখা যাচ্ছে এখান থেকে হয়তো তোমাদের পরীক্ষাতে প্রশ্ন চলে এসেছে একটা। আজকে 20টা প্রশ্ন তোমাদেরকে করাবো প্রায়, ঠিক আছে? দেখে নাও, নেক্সট প্রশ্ন কি আছে? 10 নম্বর প্রশ্ন হচ্ছে, দেখে নাও, বলছে সিন্ধু সভ্যতায় আদিবাসীদের প্রধান জীবিকা কি ছিল? তাহলে একটু আগে বললাম সিন্ধু সভ্যতা মানে মহেঞ্জোদারো সভ্যতা বলতে পারি, হরপ্পা সভ্যতা বলতে পারি, এরকম অনেক সভ্যতা হচ্ছে, একের পর আমরা জানবো। এই সিন্ধু সভ্যতায়, হ্যাঁ, সিন্ধু সভ্যতায় আদিবাসী, এই আদিবাসী বলছি, আদিবাসী মানে কি এই সিন্ধু সভ্যতার মানুষদের কথাই বলছি আর কি। হ্যাঁ, আদিবাসী মানে ভেবো না যে বন জঙ্গলে যারা আছে তাদের কথা হচ্ছে। সিন্ধু সভ্যতা মানে তখন যারা মানুষ বাস করতো তাদেরকে ওই আদিবাসী বলা যেতে পারে, বা আমরা এখন এখানে থাকি আমরা এখানকার আদিবাসী, সেটা আমরা বলতে পারি, ঠিক আছে? আমরা তো এই সিন্ধু সভ্যতায় আদিবাসীদের প্রধান জীবিকা অনেকবার এসেছে পরীক্ষা। সিন্ধু সভ্যতায় আদিবাসীদের প্রধান জীবিকা ছিল কৃষিকাজ। তারা কিন্তু উন্নত ছিল, ব্যবসা বাণিজ্য করতো, কিন্তু মূল তাদের জীবিকা ছিল কৃষিকাজ। কারণ কৃষিকাজ করেই তারা কিন্তু টাকা ইনকাম করতো, তারা খেত, শস্য ভান্ডার গড়ে তুলেছিল, ঠিক আছে? বিভিন্ন জায়গাতে শস্য স্টোর করে রাখতো তারা, এবং কি করতো, সেগুলো ব্যবসা বাণিজ্য করতো, সেগুলো নিয়ে বিদেশে বিক্রি করতো বিভিন্ন জায়গাতে, জলপথে, ঠিক আছে? কারণ কেন সিন্ধু নদীর তীরে গড়ে উঠেছিল? কারণ সিন্ধু নদীর তীরে এমন একটা জায়গা, এখানে মাটি উর্বর ছিল, চাষবাসের উপযুক্ত ছিল, হ্যাঁ, আর নদী থেকে সহজে কি হতো, মাছ পাওয়া যেত, তাই তারা খাদ্যের অভাব তাদের ছিল না, আর ব্যবসা বাণিজ্যের সুবিধা ছিল, ঠিক আছে? তো কৃষিকাজ ছিল তাদের প্রধান জীবিকা। রপ্তানি আমদানি হতো। চলো নেক্সট প্রশ্ন, সবাই বুঝতে পারছো তো? রেসপন্স করো কিন্তু। হ্যাঁ স্যার। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, চলো নেক্সট 11 নম্বর প্রশ্ন। কি বলছে দেখো, সিন্ধু সভ্যতার কোন নগরীতে বৃহত্তম শিলালেখ পাওয়া গেছে? খুব ইম্পর্টেন্ট, এটা অনেকবার পরীক্ষাতে পড়েছে, সব কটাই প্রতিবার পড়েছে, কিন্তু এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, না এটা কিন্তু অ্যাডভান্স লেভেলের প্রশ্ন। এই প্রশ্নটা কিন্তু অনেক অ্যাডভান্স লেভেলের প্রশ্ন। এগুলো হচ্ছে তোমার শুধুমাত্র যে স্টেটের পরীক্ষাগুলোতে পড়বে তা না, এগুলো কিন্তু এটা কিন্তু এসএসসি স্টাফ সিলেকশন কমিশন, যেখানে এমটিএস, সিজিএল, সিএইচএসএল, এই সমস্ত পরীক্ষাতে কিন্তু এই প্রশ্নগুলো সবটাই পড়েছে, ঠিক আছে? কম বেশি এগুলো পড়ে থাকে সব। আর এই পরীক্ষাতে কিন্তু বুঝতে পারছো তো, সিজিএল এ পড়া প্রশ্ন, এটা অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন। হয়তো দেখা যাচ্ছে এই প্রশ্নটা দেখা যাচ্ছে সামনে ডব্লিউবি কেবি আছে, দেখা যাচ্ছে কেবিতে বা ডব্লিউবিতে পরীক্ষাতে দিয়ে দিয়েছে এটা, কারণ এখন প্রশ্নের প্যাটার্ন সব চেঞ্জ হয়েছে, আপডেট হয়েছে এখন অনেক, আর এখন সবাই অ্যাডভান্স প্রশ্ন করছে সব, যেহেতু কম্পিটিশন অনেক হাই। চলো নেক্সট কি বলছে দেখো, সিন্ধু সভ্যতার কোন নগরীতে বৃহত্তম শিলালেখ পাওয়া যায়? তাহলে শিলালেখ কি অপশন কি আছে? মহেঞ্জোদারো, ধোলাভিরা, কালীবঙ্গান, চানহুদারো, ঠিক আছে? অপশন কি আছে? মহেঞ্জোদারো, ধোলাভিরা, কালীবঙ্গান, চানহুদারো। তাহলে এগুলো কি একটু বলে দিই। দেখো মহেঞ্জোদারো একটু আগে আমরা জানলাম এটা একটা সভ্যতা, ঠিক আছে? এটা একটা সভ্যতা। ধোলাভিরাও এরকম একটা সভ্যতা, যেটা আমাদের সিন্ধু নদীর তীরে গড়ে উঠেছিল, এটাও একটা সিন্ধু সভ্যতার অন্তর্গত। আবার কালীবঙ্গানও একটা সভ্যতা, ওটাও সিন্ধু নদীর তীরে গড়েছিল। চানহুদারো, এটাও সিন্ধু নদীর তীরে গড়ে উঠেছিল, ঠিক আছে? তাহলে প্রত্যেকটাই কিন্তু সিন্ধু নদীর তীরে গড়ে উঠেছিল, সিন্ধু সভ্যতার অন্তর্গত, মানে সবই সিন্ধু সভ্যতা। কিন্তু এই সিন্ধু সভ্যতার কোন নগরীতে বৃহত্তম শিলালেখ পাওয়া গেছে? তার মানে বুঝতে পারছো যে কতটা খুঁটিয়ে খুঁটিয়ে আমাদের প্রশ্নগুলো আসছে, কিন্তু বই না পড়লে পাওয়া যাবে না, ঠিক আছে? আমরা কিন্তু এই যে আমাদের পেড ব্যাচের যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো কিন্তু তোমাদেরকে আজকে কিন্তু প্রোভাইড করলাম, ঠিক আছে? তো সিন্ধু সভ্যতার তো কন্টেন্ট কি বুঝতে পারছো তো? এরকম কন্টেন্ট কিন্তু তোমাদের এরপর একের পর এক কিন্তু চ্যাপ্টার ধরে আমি করাবো, ঠিক আছে? প্রত্যেকটা ইম্পর্টেন্ট। দেখো, সিন্ধু সভ্যতার কোন নগরীতে বৃহত্তম শিলালেখ পাওয়া যায়? এখানে কিন্তু আমি অ্যান্সার করিনি, তোমাদের মধ্যে যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই বলো দেখি, জানো কি? কালীবঙ্গান। বলছো কালীবঙ্গান, তাই তো? আচ্ছা, আর কেউ? হ্যাঁ। আর কেউ বলতে পারবে? অ্যান্সার বলে দিচ্ছি আমি, খাতাতে লিখবে সবাই। সিন্ধু সভ্যতার কোন নগর বলছে, কোন নগরীতে বৃহত্তম শিলালেখ পাওয়া যায়? অ্যান্সার কিন্তু কালীবঙ্গান হবে না, ঠিক আছে? কালীবঙ্গান হবে না। কালীবঙ্গান কোথায় অবস্থিত জানো? আমাদের রাজস্থানে, লিখে রাখো, এটা একটু বলে দিলাম, রাজস্থান, ঠিক আছে? অ্যান্সার হবে আমাদের ধোলাভিরা। এরকম পরীক্ষাতে এরকম 4টে করে অপশন দেবে, যেটা ঠিক হবে সেখানে ওই মানে আমাদের সেটাকে খালি দিয়ে ভর করতে হবে। তাহলে অ্যান্সার হবে কি? ধোলাভিরা, ঠিক আছে? এটা কোথায় আছে জানো ধোলাভিরাটা? কেউ যদি জেনে থাকো বলো। গুজরাট। হ্যালো, সবাই শুনতে পাচ্ছ তো? ধোলাভিরাটা কোথায় অবস্থিত আমাকে কমেন্ট করে বলবে। এখন যদি না বলতে পারো তোমরা খুঁজবে, বাড়িতে গিয়ে ভালো করে বই পড়বে, বই থাকে, বই খুঁজবে, বই পড়ে খুঁজে আমাকে জানাবে অবশ্যই, ঠিক আছে? এটা রেকর্ডেড ক্লাসও থাকবে, পাবে তোমরা ইউটিউবে। গুজরাট। যেহেতু সিন্ধু সভ্যতা করা আছে, তাহলে দেখো খুঁটিয়ে খুঁটিয়ে সিন্ধু সভ্যতা থেকে প্রশ্ন নিয়ে চলে এসেছি। বলছে কি, সিন্ধু সভ্যতা কি ধরনের সভ্যতা? সিন্ধু সভ্যতাটা কি ছিল? দেখো মাতৃতান্ত্রিক। এই সিন্ধু সভ্যতা আমাদের কি ধরনের সভ্যতা? মাতৃতান্ত্রিক।
পরীক্ষায় প্রশ্ন দিতে পারে এরকম, খাতায় লিখবে সবাই প্রশ্নটা, যে সিন্ধু সভ্যতা সিন্ধু সভ্যতা কি রকম সভ্যতা ছিল, মাতৃতান্ত্রিক, পিতৃতান্ত্রিক না ভাতৃতান্ত্রিক? দিতেই পারে, ভাতৃতান্ত্রিক নয় দিতেই পারে, ঠিক আছে। তো অ্যান্সার হবে দেখে নাও, এই মাতৃতান্ত্রিক, হ্যাঁ মাতৃতান্ত্রিক ছিল সিন্ধু সভ্যতা, আমাদের ছিল মাতৃতান্ত্রিক সভ্যতা। কেন? কারণ সিন্ধু সভ্যতার সময়কালে মাকে প্রধান ধরা হতো, পরিবারের প্রধান মাকেই ধরা হতো, ঠিক আছে। শুধু তাই নয়, এই সিন্ধু সভ্যতার মানুষ কিন্তু মেয়েকে মানে মহিলাদেরকে কিন্তু পূজা করতো, জানো তো। আর এদের সময় কিন্তু কোনো দেবদেবী ছিল, অনেক রকম দেবদেবী ছিল, সেটা আমরা জানবো একটু পরে পরে বলছি তোমাদেরকে ওগুলো। আর এটা ছিল নগর কেন্দ্রিক, গ্রাম কেন্দ্রিক একটু আগে বলে দিয়েছি আমি। গ্রাম কেন্দ্রিক কোন সভ্যতা বলো দেখি সবাই, একটু আগে করে দিয়েছি। গ্রাম কেন্দ্রিক কোন সভ্যতাকে গ্রাম কেন্দ্রিক বলা হয় বলো? নগর কেন্দ্রিক যদি সিন্ধু সভ্যতাকে যদি নগর কেন্দ্রিক বলা হয়, গ্রাম কেন্দ্রিক কোন সভ্যতাকে বলবো? মেহেরগড় সভ্যতা, মেহেরগড় হ্যাঁ ঠিক একদম মেহেরগড় সভ্যতা। একটু আগে বললাম মেহেরগড় দিতে পারে যে সিন্ধু সভ্যতাটি কি রকম সভ্যতা ছিল, মাতৃতান্ত্রিক, ভাতৃতান্ত্রিক নাকি পিতৃতান্ত্রিক? অ্যান্সার হবে কিন্তু আমাদের মাতৃতান্ত্রিক, ঠিক আছে। চলো এবার দিয়ে দিচ্ছে কি, এই সিন্ধু সভ্যতাটা কিন্তু নগর কেন্দ্রিক হয়েছে, অপশন এরকম ভাবে থাকবে। নগর কেন্দ্রিক সিন্ধু সভ্যতা ছিল আমাদের নগর কেন্দ্রিক সভ্যতা। হ্যাঁ কেউ কি কিছু বলছো? হ্যালো, না স্যার, ঠিক আছে। দেখো দেখো সিন্ধু সভ্যতা ছিল আমাদের মাতৃতান্ত্রিক সভ্যতা। মানে কেন মাতৃতান্ত্রিক বলে দিলাম, পরিবারের প্রধান মাকেই ধরা হতো, এবং শুধু তাই নয়, তারা কিন্তু মাকে পূজা করতো। মা মিন্স মহিলাদেরকে, সমস্ত মেয়েকে তারা কিন্তু দেবীর আসনে তারা বসেছিল। তাদের কাছে মেয়ে মানে ভাববেই তাদের কাছে কি মায়ের সমান, ভগবানের সমান, ঠিক আছে। এবার বলছে নগর কেন্দ্রিক, এই সভ্যতা নগর কেন্দ্রিক সভ্যতা ছিল। কেন? কারণ এই সিন্ধু সভ্যতার সময়কালে যত সভ্যতা হয়েছিল সব সভ্যতা কিন্তু নগর কেন্দ্রিক ছিল, ম্যাক্সিমাম সভ্যতা কিন্তু নগর কেন্দ্রিক। নগর মানে আমরা জানি কি শহর, ঠিক আছে। কারণ এখানে বড় বড় অট্টালিকা হয়েছিল, বড় বড় অট্টালিকা, এরকম বড় বড় বাড়ি ছিল, হ্যাঁ এরকম বড় বড় বাড়ি ছিল, এরকম প্রচুর বড় বড় বাড়ি ছিল। আঁকতে পারলাম না, তবু একটু বোঝানোর জন্য তোমাদেরকে এঁকে দিলাম। এরকম বড় বড় বাড়ি ছিল, ছোট ছোট বাড়িও ছিল, অনেক বড় বড় বাড়ি ছিল। তিন রকম এখানে মানুষ দেখতে পাওয়া যায়, ঠিক আছে। কেউ উঁচু বাড়িতে থাকতো, কেউ মিডিল মানে মাঝামাঝি এরকম একটা বাড়ি ছিল, মাঝামাঝি বাড়িতে থাকতো, আবার কেউ কুড়ে ঘরের মতো ছোট ছোট বাড়িতে থাকতো, ঠিক আছে। যারা বড় বাড়িতে থাকতো তারা কি, তারা ছিল বড় লোক, হ্যাঁ। যারা মাঝামাঝি এরকম জায়গাতে ছোটখাটো একটা বাড়ি ছিল, মধ্যবিত্ত ফ্যামিলি, তারা ছিল কারা? এরা ছিল প্রধান, ঠিক আছে। সভ্যতার প্রধান রাজা ছিল, পুরোহিত ছিল। এটা লিখে রাখতে পারো যে সিন্ধু সভ্যতার যখন নগর কেন্দ্রিক ছিল, নগর কেন্দ্রিককে তিনটে ভাগে ভাগ করা যায়। তিনটে এখানে বড় বড় তিনটে শ্রেণীর মানুষ দেখতে পাওয়া গিয়েছিল। একটা ছিল উচ্চবিত্ত মানুষ, যারা ছিল কি রাজা বা জমিদার, বা বলতে পারি আমরা পুরোহিতরা। মধ্যবিত্ত মানে কি, যারা হচ্ছে বিভিন্ন রকম ব্যবসা বাণিজ্য করতো, বাণিজ্যিক করতো, তাদেরকে বলতো মধ্য সম্প্রদায়ের মানুষ, মধ্য শ্রেণীর মানুষ, ঠিক আছে। আর শ্রমিক সম্প্রদায় মানে কি, মনে করো কেউ চাষবাস করছে, কেউ মনে করো কাঠের কাজ করছে, জুতো পালিশ করছে, জুতো সারাচ্ছে, এভরিথিং। যত এরকম নিম্ন শ্রেণীর মানুষ ছিল, ওরা কিন্তু এই কাজের ভিত্তিতে কিন্তু তাদেরকে, ঠিক আছে, বিভিন্ন শ্রেণীতে যুক্ত করেছিল। কারা করেছিল? রাজাদের থেকে কিন্তু পুরোহিতরা বেশি করেছিল, ঠিক আছে। ওদের কথাতেই তারা কিন্তু সবকিছু মেনে চলতো রাজারা। তাহলে এই তিন শ্রেণীর মানুষ আমাদের দেখা গিয়েছিল। তাহলে নগর কেন্দ্রিক সভ্যতা সিন্ধু সভ্যতা। আর গ্রাম কেন্দ্রিক সভ্যতা আমরা জানি কি, গ্রাম কেন্দ্রিক সভ্যতা কিন্তু মেহেরগড় সভ্যতা। চলো নেক্সট প্রশ্ন, আমাদের পরবর্তী প্রশ্ন। দেখো একটু আগে বলে দিয়েছিলাম সিন্ধু সভ্যতায় একটু আগে দেখো প্রশ্নটা রিপিট হয়েছে, একটু আগে বলে দিয়েছি, কোন ধাতুর ব্যবহার অজানা ছিল? সিন্ধু সভ্যতায় মানুষের কোন ধাতুর ব্যবহার অজানা ছিল? অপশনে আমি দিয়ে দিতে পারো, লোহা দিয়ে দিল, তামা দিয়ে দিল, ব্রোঞ্জ, ঠিক আছে। এরকম অনেকগুলো অপশন দিয়ে দিতে পারে ধাতু। তাহলে অ্যান্সার হবে কি আমাদের লোহা। তাহলে দেখো বড় বড় বাড়ি করেছে ঠিকই, কিন্তু তখনও কিন্তু মানুষ লোহার ব্যবহার জানতো না। তাহলে দেখো শুনলে একটা আশ্চর্য একটা ব্যাপার, তখনকার জিনিস ছিল, বহুদল বাড়ি দেখা গিয়েছিল, কিন্তু কোনো লোহার ব্যবহার তারা কিন্তু জানতো না, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন আমাদের বলছে কি, বৃহৎ স্নানাগার, খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট। দেখো বৃহৎ স্নানাগার পাওয়া গেছে কোথায়? বৃহৎ স্নানাগার পাওয়া গেছে এই মহেঞ্জোদারো সভ্যতা, ঠিক আছে। মহেঞ্জোদারো সভ্যতা কি সভ্যতা? একটু আগে বলে দিয়েছিলাম। মেহেরগড় সভ্যতা যদি গ্রাম কেন্দ্রিক হয়, মহেঞ্জোদারো সভ্যতা কি কেন্দ্রিক হবে? কি সভ্যতা বলে দেখি, এটা কি ধরনের সভ্যতা ছিল? গ্রাম কেন্দ্রিক না নগর কেন্দ্রিক? নগর কেন্দ্রিক, একদম ঠিক, নগর কেন্দ্রিক, ঠিক আছে। কারণ এটা সিন্ধু সভ্যতার অন্তর্গত, সিন্ধু সভ্যতা মানেই নগর কেন্দ্রিক হবে। তাহলে বৃহৎ স্নানাগার পাওয়া গেছে মহেঞ্জোদারো সভ্যতাতে। আর মহেঞ্জোদারো, যেরকম একটু আগে বললাম না, হরপ্পা সভ্যতার কথা বলছিলাম, হরপ্পা সভ্যতার অপর নাম কি? কেন হরপ্পা সভ্যতা বলবো? কারণ ওটা পশুপতির খাদ্য ছিল হরপ্পা সভ্যতা, ঠিক আছে। তাহলে মহেঞ্জোদারো শব্দের অর্থ কি বলতে পারি? হরপ্পা শব্দের অর্থ যদি আমরা পশুপতির খাদ্য বলতে পারি, তাহলে মহেঞ্জোদারো শব্দের অর্থ কি? খাতাতে লিখে নাও, এটা জানো তো? জানলে অবশ্যই বলো। মিতের স্তূপ, একদম ঠিক, মিতের স্তূপ। তাহলে মিতের স্তূপ লিখে দিচ্ছি আমি, তবু লিখে নাও তোমরা খাতাতে। মিতের স্তূপ, মহেঞ্জোদারো কথার অর্থ হচ্ছে
মিতের স্তূপ। ঠিক আছে, মহেঞ্জোদারো কথার অর্থ হচ্ছে মিতের স্তূপ। পরীক্ষাতে এরকম প্রশ্ন আসতে পারে যে মহেঞ্জোদারো কথার অর্থ কি, মিতের স্তূপ অপশন দিয়ে দিল, পশুপতির খাদ্য, তারপর দিয়ে দিল এরকম কবরস্থান, এরকম অনেক কিছু দিতে পারে। তাহলে অ্যান্সার হবে আমাদের কি মিতের স্তূপ। ঠিক আছে, আর এটা কিন্তু ইম্পর্টেন্ট, বৃহৎ স্নানাগার কোথায় পাওয়া গেছে, কোন সভ্যতাতে? অ্যান্সার হবে মহেঞ্জোদারো সভ্যতায়। চলো নেক্সট পরের প্রশ্ন আমাদের। দেখো পরের প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট, বলছে কি কাঠের নাঙল। দেখো কত খুঁটি খুঁটি প্রশ্ন দিয়েছে, তাহলে কত ভালো করে পড়তে হবে বুঝতে পারছো। কাঠের নাঙল এগুলো কিন্তু মুখস্থ করা ছাড়া উপায় নেই, মুখস্থ করতেই হবে, কারণ পরীক্ষাতে এখন যেভাবে প্রশ্ন দিচ্ছে করতেই হবে তোমাদেরকে। এই দেখা যাচ্ছে এইগুলোই দেখো পরীক্ষাতে পড়ে গেছে, বৃহৎ স্নানাগার পড়ে যেতে পারে, কাঠের নাঙল পড়ে যেতে পারে। ঠিক আছে, তাহলে কাঠের নাঙল কোথায় পাওয়া গেছে? অ্যান্সার হবে কালীবঙ্গান। হ্যাঁ, কালীবঙ্গান কোথায় বলো তো, কোথায় অবস্থিত? আমি একটু আগে বলে দিয়েছি, বলো কোথায়? রাজস্থান। একদম রাজস্থান। ঠিক আছে, লিখে নাও, কালীবঙ্গান মানে হচ্ছে রাজস্থান, মনে রাখবে, রাজস্থান। তাহলে কাঠের নাঙল কোথায় পাওয়া গেছে? কালীবঙ্গান। তাহলে অ্যাকচুয়ালি যে বৃহৎ স্নানাগার, কাঠের নাঙল, এগুলো কি পাওয়া যাচ্ছে? তো কি হয়েছে এগুলো দেখো, এগুলো মাটি খুঁড়ে খুঁড়ে বিজ্ঞানীরা যখন বার করছেন বিভিন্ন জায়গাতে গিয়ে, তারা কিন্তু প্রথম এই যে কাঠের নাঙলটা পাওয়া গেছিল কোথায়? এত জায়গা থাকতে কালীবঙ্গানেই পাওয়া গেছে কিন্তু। কেন? তখন তার মানে এই বুঝতে পারছো তো, কালীবঙ্গানের মানুষ তাহলে কি করতো, ওখানকার সভ্যতা যখন গড়ে উঠেছিল তখন কিন্তু তারা কাঠের নাঙল দিয়ে, কাঠের নাঙল যেহেতু পাওয়া গেছে নিশ্চয়ই তারা চাষবাস করতো। বুঝতেই তো পারছি আমরা, সিন্ধু সভ্যতার মানুষরা তাহলে কৃষি, তাদের প্রধান জীবিকা ছিল কৃষিকাজ, তাই কাঠের নাঙল পাওয়া গেছে ওখানে। চলো নেক্সট পরের প্রশ্ন। দেখো নেক্সট প্রশ্ন, পরের প্রশ্নটা, এটাও অনেক সিজিএল এসছে, সিজিএল এসছে, কেপিতে এসেছিল, কেপি মেন্সে এসছে। বলছে কি কোন দুর্গ, কোথায় দুর্গ ছিল না, বা কোন না সরি কোন দুর্গ ছিল না সিন্ধু সভ্যতায়। অ্যাকচুয়ালি প্রশ্নটা এরকম হবে না, প্রশ্নটা একটু ভুল হয়ে গেছে, লেখাটা কোথায় দুর্গ ছিল না হবে। ঠিক আছে, কোথায় লিখে রাখো একটু, কোথায়। তাহলে একটু আগে আমি যে বললাম সিন্ধু সভ্যতার মানুষ ছিল নগরকেন্দ্রিক সভ্যতা, এটা একটা নগরকেন্দ্রিক সভ্যতা, কিন্তু এই সভ্যতাতে এমন একটা জায়গা আছে যে এখানে কোনো দুর্গ ছিল না। দুর্গ মিন্স কি? দুর্গ মানে জানো, প্রাসাদ, বড় বড় অট্টালিকা। তাই দুর্গ ছিল না কোথায়? চান হুদারু। ঠিক আছে, লিখে নাও খাতাতে, খুব ইম্পর্টেন্ট, চান হুদারু। এই চান হুদারুতেও সিন্ধু সভ্যতার অন্তর্গত, চান হুদারু সভ্যতা। এই চান হুদারু নামক জায়গাতে কোথাও কোনো দুর্গ ছিল না। পরীক্ষাতে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, পরীক্ষাতে অনেকবার পড়েছে, লিখে নাও। কোথায় দুর্গ ছিল না সিন্ধু সভ্যতায়, বা কোনো দুর্গ ছিল না, কোথায় দুর্গ ছিল না বা কোনো দুর্গ ছিল না কোন সিন্ধু সভ্যতার কোথায়? অ্যান্সার হবে চান হুদারুতে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখে নাও। দেখো 17 নম্বর প্রশ্ন আমাদের, বলছে মহেঞ্জোদড়োতে শিলমোহরের উপর যে দেবতার মূর্তি, যে দেবতার মূর্তি পাওয়া যায়। ঠিক আছে, মহেঞ্জোদড়োতে শিলমোহরের উপর যে দেবতার মূর্তি পাওয়া যায়, বা যে দেবতার মূর্তি খোদাই করা হয়েছে, সেটা কোন দেবতা? অপশনের নাম দিয়ে দিল, শিব দিয়ে দিল, দুর্গা দিয়ে দিল, সরস্বতী দিয়ে দিতে পারে, ব্রহ্মা দিতে পারে। ঠিক আছে, তাদের যে যিনি প্রশ্ন করবেন তার খেয়াল খুশি মতন তিনি দিতে পারেন, কিন্তু তার সেই প্রশ্নের মধ্যে কিন্তু আমাদের এখানে একটা অ্যান্সার লেখা থাকবে, অ্যান্সারটাও থাকবে, অ্যান্সারটা হবে কিন্তু শিব। ঠিক আছে, আন্ডারলাইন করে নাও, শিব, ভগবান শিব। তাহলে মহেঞ্জোদড়ো সভ্যতা, শিলমোহরটাকে একটু বলে দিই। শিলমোহরটা হচ্ছে তখনকার দিনে পাথরের, ঠিক আছে, পাথর, লিখে রাখো, এই শিলমোহরটা হচ্ছে পাথরের ধাতু, পাথরের মুদ্রা বলতে পারো, পাথরের মুদ্রা। ঠিক আছে, তাহলে শিলমোহরটা হচ্ছে পাথরের মুদ্রা। কি করতো তারা? যেহেতু তখন টাকা পয়সা বলতে এই পাথরের মুদ্রা দিয়ে তারা পাথরটা ব্যবহার করতো, বিভিন্ন রকম পাথর। ঠিক আছে, এই পাথরের মুদ্রা দিয়ে তারা ব্যবসা বাণিজ্য করতো, আর এই ব্যবসা বাণিজ্য করতো ঠিকই, পাথরের মুদ্রাতে বিভিন্ন রকম নকশা তাদের আঁকা থাকতো, লেখালেখি থাকতো তাদের। আর এই শিলমোহরের উপর যে দেবতার মূর্তি পাওয়া গেছিল বা খোদাই করা হতো তখনকার দিনে, ঠিক আছে, খোদাই করা হতো, রাখা হতো শিলমোহরের উপর, সেটা ছিল ভগবান শিবের। আর একটু বলে দিই, দেখে নাও, এই যে শিব, ভগবান শিব ছিল না তখনকার দিনে, শিব বলতে আমাদের এখনকার শিব নয়, এরকম মানে একটা মাথাযুক্ত শিব নয়, তখন তারা কিন্তু যে শিবটাকে পুজো করতো, ভগবানকে পুজো করতো, তাদের শিব ছিল 3 মূর্তি, 3টে মাথা ছিল ভগবানের। ঠিক আছে, 3 মূর্তি, 3টে মাথাওয়ালা শিব, মাথা যুক্ত শিব, শিব সরি শিব, তাহলে 3টে মাথা যুক্ত শিব ছিল তাদের। হ্যাঁ, তাহলে ভগবানটা ছিল 3টে মাথা যুক্ত শিব। এবং আরো এখান থেকে প্রশ্ন কিছু বলে দিচ্ছি, এখানে লিখবো না, তোমরা লিখে নাও। এই যে ভগবান শিব ছিল না আমাদের, এই ভগবান শিব কিন্তু তারাই ভগবান শিবকে পূজা করতো। হ্যাঁ, মানে পুরুষদের মধ্যে ভগবান শিবকে পূজা করতো। আর এছাড়াও কিন্তু তারা, এই হরপ্পা সভ্যতার মানুষরা কিন্তু অনেক কিছু পূজা করতো। তারা বৃক্ষ মানে গাছকে পূজা করতো, হ্যাঁ, গাছকে পূজা করতো, জলকে পূজা করতো, বিভিন্ন সাপকে পূজা করতো। ঠিক আছে,
অসত্য কাজ ছিল তাদের মূল বৃক্ষ। এটাও লিখে রাখবে, পরীক্ষাতে প্রশ্ন করেছিল এরকম যে হরপ্পা সভ্যতার মানুষের প্রধান গাছ কি ছিল, তখনকার মানুষের প্রধান গাছ কি ছিল বা বৃক্ষ কি ছিল। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সারটা লিখে রাখবো অসত্য। বট কিন্তু দিতে পারে, কিন্তু অ্যান্সার আমাদের অসত্য হবে, ঠিক আছে, অসত্য। তাহলে অসত্য গাছ ছিল তাদের প্রধান গাছ। আর এই ভগবান শিব ছিল 3 মাথাযুক্ত শিব, ঠিক আছে। আর হচ্ছে ভগবান শিবের হচ্ছে যে মূর্তিটা ছিল সেখানে কিন্তু মানে শুধুমাত্র ভগবান শিব একাই থাকতেন না, ওখানে 5টা পশু থাকতো, পশুর ছবিও থাকতো। মানে এমনকি তারা যে ভগবান শিবকে পূজা করতো, সেই পূজার সময় ভগবান শিবের যে 3 মাথাযুক্ত শিব ছিলেন তার সঙ্গে 5টা পশু থাকতো, ঠিক আছে। সে পশুগুলো কি কি লিখে রাখো। পশুগুলো ছিল কি কি? বাঘ। পরীক্ষাতে আসতে পারে যে মহেঞ্জোদারো সভ্যতার সময় বা এরকম দিতে পারে সিন্ধু সভ্যতার সময় মানুষ যে পূজা করতো, কোন দেবতাকে পূজা করতো, তাহলে অ্যান্সার হবে আমাদের শিব, ঠিক আছে। আর এই শিবের কাছে কতগুলো মূর্তি পাওয়া গেছে বা কতগুলো পশু ছিল সেটাও দিতে পারে, তাহলে অ্যান্সার হবে আমাদের কি? বাঘ। 2 নম্বরে হাতি। তাহলে দেখো বাঘ ছিল, হাতি ছিল, গন্ডার ছিল, গন্ডার, ঠিক আছে, গন্ডার। আর কি ছিল? মোষ, ঠিক আছে, মোষ ছিল। কারণ ভগবান থাকবে, শিব থাকবে, মোষ থাকবে না? অবশ্যই থাকবে। তাহলে মোষ। আর 2টো হরিণ, ঠিক আছে, হরিণ ছিল, হরিণ। তাহলে 5টা আমাদের পশু ছিল। ছিল একবার বলে দিলাম, বাঘ, হাতি, গন্ডার, মোষ, ঠিক আছে। আপনি একটু বাজে হয়ে যাচ্ছে, বুঝে নাও তোমরা। মোষ এবং হরিণ, ঠিক আছে। চলো নেক্সট আমাদের পরের প্রশ্ন বলছে কি, ভারতের মধ্যে সব থেকে বড় আবিষ্কৃত স্থান। দেখো কত ইম্পর্টেন্ট প্রশ্ন এখানে, কি আর বলবো তোমাদের, প্রত্যেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো ভারতের মধ্যে বলছে আমাদের ভারতবর্ষ, এবার ভারতবর্ষের মধ্যে চলে এলাম। এতক্ষণ দেখো বিভিন্ন জায়গায় পাকিস্তান ছিলাম, পাকিস্তানের বিভিন্ন জায়গাতে ছিলাম, ঠিক আছে। কারণ বিভিন্ন জায়গাতে মন্টেগোমরি জেলাতে আমাদের কি হয়েছিল, হরপ্পা সভ্যতা আবিষ্কার হয়েছিল। আর কি হয়েছিল, আমাদের লারকানা জেলা, একটু আগে বললাম সিন্ধু প্রদেশের লারকানা, সেটাও পাকিস্তানের মধ্যে আছে প্রায়, ঠিক আছে। সেই লারকানা জেলাতে আমাদের কি হয়েছিল, মহেঞ্জোদারো সভ্যতা গড়ে উঠেছিল, মানে আবিষ্কার হয়েছে। এবার আমরা ভারতবর্ষের মধ্যে ঢুকছি, প্রশ্ন এরকম পরীক্ষাতে হুবহু ঢুকে দিতে পারে। ভারতের মধ্যে সব থেকে বড় আবিষ্কৃত স্থান বা কেন্দ্র কোনটি? সব থেকে বড়, ভারতের মধ্যে প্রচুর এরকম হরপ্পা বা সিন্ধু সভ্যতার আবিষ্কৃত স্থান আছে। সরি, হরপ্পা বলবো না, সিন্ধু সভ্যতার আবিষ্কৃত স্থান আছে। তো ওই সিন্ধু সভ্যতার আবিষ্কৃত স্থানের মধ্যে যেটা আছে আমাদের সব থেকে বড়, সেটা হচ্ছে আমাদের রাখি গাড়ি। রাখি গাড়ি, অনেক বই লেখা আছে রাখি গড়ি, তোমরা যেটা খুশি লিখতে পারো, রাখি গাড়ি লিখতে পারো আর রাখি গড়ি লিখতে পারো, ঠিক আছে। এটা কোথায় আবিষ্কৃত, এটা কোথায় আছে জানো? রাখি গড়িটা কোথায় আছে কে বলতে পারবে? হরিয়ানা। কেউ জানলে বলো। হরিয়ানা স্যার, হরিয়ানা। একদম একদম ঠিক, রাইট, একদম রাইট, ঠিক। হরিয়ানার কোথায় জানো? হরিয়ানা, এটা পরীক্ষাতে পড়েছে জানো তো? হিসার জেলা, হিসার জেলা। পড়েছে কোথায়, হরিয়ানা কোথায়? স্যার হিসার জেলা। হ্যাঁ, তোমরা কেউ কি বই পড়ে বলছো নাকি বলো তো, নাকি মুখস্থ করেছো তোমরা? না স্যার, মুখস্থ করেছি। একদম গুড, ঠিক আছে, ভালো। দেখো হরিয়ানার হিসার জেলা, এটা লিখে রাখতে পারো। শুধু হরিয়ানা লিখলে হবে, অ্যাডভান্স পড়ার জন্য তোমরা হিসার জেলা লিখতে পারো, হিসার জেলা। হাতের লেখাটা একদম বাজে হয়ে যাচ্ছে বড্ড। দেখো হিসার জেলা, এই হিসার রটা পড়েনি আবার, ঠিক আছে, দেখে নাও। তাহলে ভারতের মধ্যে সব থেকে বড় আবিষ্কৃত কেন্দ্র হচ্ছে রাখিগড়ি, পরীক্ষাতে এটা অনেকবার পড়েছে। তাহলে প্রশ্ন দিতে পারে ভারতের মধ্যে সব থেকে বড় আবিষ্কৃত কেন্দ্র কোনটি বা কোন আবিষ্কৃত স্থান কোনটি, অ্যান্সার হবে রাখিগড়ি। এবার এরকম দিয়ে দিল যে রাখিগড়িটা কোথায়, কোন জেলায় অবস্থিত, অপশন হবে কিন্তু হরিয়ানা, আমাদের হরিয়ানার হিসার জেলা। আর হরিয়ানা স্টেট আমরা জানি, ঠিক আছে। হরিয়ানার রাজধানী কি বলতো, কেউ জানলে অবশ্যই কমেন্ট করে বলবে। পরের প্রশ্ন 19 নম্বর প্রশ্ন, হরিয়ানার রাজধানী কি? চণ্ডীগড় স্যার। ঠিক, চণ্ডীগড়। পরে যখন জিওগ্রাফি ক্লাস আসবে তোমাদের কিন্তু এই প্রত্যেকটা ক্যাপিটাল সিটি গুলো জানতে হবে, হ্যাঁ, পরে এগুলো সব কিন্তু করানো হবে। যারা জানো তারা তো খুবই ভালো, যারা জানো না তাদেরকে কিন্তু এগুলো ধরে ধরেই করানো হবে, ঠিক আছে। চলো নেক্সট পরের প্রশ্ন আমাদের 19 নম্বর প্রশ্ন বলছে কি, দেখো কত কিছু জানতে হচ্ছে আমাদের। কাঠের নাঙ্গল জানলাম, এবার জানছি কি ঘোড়া। দেখো ঘোড়ার হাড় পাওয়া গেছে, ঘোড়ার হাড় কোথায় পাওয়া গেছে? তাহলে আমাদের এটাও জানতে হচ্ছে যে কোথায় ঘোড়ার হাড় পাওয়া গেছে, কোথায় নাঙ্গল পাওয়া গেছে, সবই জানতে হচ্ছে আমাদের, কত করতে হবে বুঝতে পারছো তো। তাহলে ঘোড়ার হাড় পাওয়া গেছে কোথায়? সুরকোটদা, ঠিক আছে, সুরকোটদা। পরীক্ষায় পড়েছে যে ঘোড়ার হাড় কোথায় পাওয়া গেছিল, অপশন অনেক কিছু দিয়ে দিয়েছিল, কিন্তু আমাদের অ্যান্সারটা হবে সুরকোটদা। লিখে রাখবে সবাই খাতাতে। সুরকোটদা কোথায় আছে? গুজরাট, ঠিক আছে। গুজরাটের রাজধানীটা বলো দেখি কেউ যদি জানো তো। পাটনা, পাটনা। বিহারের কি, বিহারের কি তাহলে? হ্যাঁ গান্ধীনগর, একদম ঠিক, গান্ধীনগর। আর পাটনা কোথাকার? বিহার, গান্ধীনগর।
দেখো গুজরাট থেকে আরেকটা প্রশ্ন বলে দিচ্ছি, প্রশ্ন মনে পড়লো বলে বলে দিলাম তোমাকে, বলছি তোমাদেরকে। আমাদের যে ভারতবর্ষ আছে না, আমাদের ভারতবর্ষের পশ্চিমতম বিন্দু, ঠিক আছে, একেবারে পশ্চিমতম বিন্দু তাহলে কি জানো তো কোথায়, কোনটা পশ্চিমতম বিন্দু? ভারতের মানচিত্র খুলে দেখবে। গুজরাটে কচ্ছের রান স্যার। গুজরাটে কোথায় স্যার কচ্ছের রান বলছো? কচ্ছের রান, ঠিক আছে, দাঁড়া বলছি আমি তোমাদেরকে। আর কেউ জানো ঠিক বলেছে কি? দেখো বলে দিচ্ছি। না স্যার আপনি বলে দিন, করা হবে। হ্যাঁ বলছি, শুনে নাও। গুজরাট, এই যে আমি বললাম একটু আগে, আমাদের ভারতের মানচিত্রটা খুলে ভালো করে প্রত্যেকটা রাজ্য জানতে হবে আমাদের, ঠিক আছে, রাজ্যের রাজধানী জানতে হবে। যখন ভূগোল ক্লাস করাবো ওগুলো সব কিন্তু তোমাদের ধরে ধরে করাবো। হ্যাঁ দেখে নাও গুজরাট, গুজরাটের কি বললাম, প্রশ্নটা কি বললাম বলো তো, ভুলে গেলাম প্রশ্নটা কি বললাম বলো তো? গুজরাটে স্যার পশ্চিমতম বিন্দুর নাম। হ্যাঁ হ্যাঁ ঠিক, থ্যাংক ইউ। দেখো গুজরাটের পশ্চিমতম বিন্দু, সরি গুজরাটের পশ্চিমতম বিন্দু না, ভুল বললে, তুমিও তো ভুল বলে ফেললে। প্রশ্নটা হবে ভারতের পশ্চিমতম বিন্দু, তুমি ভুলিয়ে দিচ্ছ আমাকে। হ্যাঁ ঠিক আছে, দেখো তাহলে ভারতের পশ্চিমতম বিন্দু কি এই গুজরাট আছে বলে মনে পড়লো, ভারতের পশ্চিমতম বিন্দু হবে গুজরাটের গুহর মটর। গুহর মটর, হ্যাঁ গুজরাটের একটা জায়গার নাম, কচ্ছে কিন্তু নয়, কচ্ছে রান বা কচ্ছে নয়, গুজরাটের গুহার মটর বা গুহর মটর, বিভিন্ন ভাবে বিভিন্ন রকম আছে। গুজরাটের গুহর মটর হচ্ছে আমাদের ভারতের পশ্চিমতম বিন্দু। তাহলে পূর্বতম বিন্দু কি হবে এটা বলে দিই একটুখানি। পূর্বতম বিন্দু জানো? স্যার কিবিতু, কিবিতু। হ্যাঁ কিবিতু কোথায়, কোন রাজ্যের? কিবিতু স্যার। হ্যাঁ কিবিতু বুঝতে পারলাম, কোন রাজ্যে জানো? না সেটা মনে হ্যাঁ বলে দিচ্ছি, পড়ছে। এটাও লিখে রাখো কিন্তু, প্রত্যেকটা কিন্তু পড়তে হবে, প্রত্যেকটা প্রশ্ন। এটা হচ্ছে তোমার অরুণাচল প্রদেশ, হ্যাঁ একদম আমাদের ভারতবর্ষের পূর্ব দিকে, মানে আমরা পূর্ব দিকে আছি পশ্চিমবঙ্গ, একেবারে পূর্ব দিকের একটা রাজ্য হচ্ছে আমাদের অরুণাচল প্রদেশ, সবার শেষ, ঠিক আছে। এই অরুণাচল প্রদেশের একটা জায়গা আছে কিবিথু, অরুণাচল প্রদেশের কিবিথু হচ্ছে ভারতের পূর্বতম বিন্দু। হ্যাঁ পরীক্ষাতে অনেকবার পড়েছে, ভারতের পূর্বতম বিন্দুর নাম কি? তাহলে পশ্চিমতম বিন্দু আমরা জানলাম কি গুজরাটের গুহার মটর বা গুহর মটর, আর পূর্বতম বিন্দু জানলাম কি অরুণাচল প্রদেশের কিবিথু। কমেন্টে এখন বলতে হবে না, কমেন্টে সবাই বলবে অরুণাচল প্রদেশের রাজধানী কি, কমেন্টে সবাই অবশ্যই বলবে, ঠিক আছে। চলো নেক্সট পরের প্রশ্ন আমাদের। এইটা নগর। অবশ্যই কমেন্ট করে বলবে। কেউ কি কিছু বলছো? স্যার বলবো স্যার উত্তর? উত্তর যা কোনটা? স্যার অরুণাচল প্রদেশের রাজধানী। হ্যাঁ বলো দেখি, বলো। স্যার এটা নগর হবে। এটা নাও, ঠিক আছে, রাইট অ্যান্সার, একদম ঠিক করছো, হবে তোমার হবে। ভালো করে খাটো, অবশ্যই তুমি সাকসেস পাবে, অবশ্যই তোমার সাকসেস, ঠিক আছে, ভালো করে খেটে যাও। দেখে নাও পরে নেক্সট প্রশ্ন। দেখো উটের হাড়, উটের হাড়, তাহলে ঘোড়ার হাড় আমরা পেলাম, তাহলে উটটা কেন বাদ যায়, উটটাও তোমাদেরকে বলে দিলাম, ঠিক আছে। দেখে নাও তাহলে উটের হাড় পাওয়া গেছে কোথায়? কালীবঙ্গান, একটু আগে বলেছি, বলো তো, ফের বলছি প্রশ্নটা, কালীবঙ্গান বলো তো কোথায়, কোথায় কোথায় অবস্থিত? অনেকবার রিপিট করেছি। রাজস্থান। হ্যাঁ রাজস্থান। এবার বলো তো রাজধানী বলছি, তাহলে রাজস্থানের রাজধানী কি হবে? স্যার রায়পুর, রায়পুর। তুমি কি দেখে দেখে বলছো নাকি বলো তো? সরি স্যার, জয়পুর না রায়পুর, ঠিক করে বলো। জয়পুর হবে স্যার। জয়পুরকে কি বলে? জয়পুরকে বলে পিঙ্ক সিটি, ভারতের পিঙ্ক সিটি বলা হয় জয়পুর, পিঙ্ক সিটি, এটা পরীক্ষা করেছে, গোলাপি শহর কাজে বলা হয়। তাহলে জয়পুর হবে অ্যান্সার। হ্যাঁ ঠিক আছে স্যার, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন তোমাদের জন্য। দেখো 20 নম্বর আর 21 নম্বর, যদি কেউ পারো তো এখন বলতে পারো, আর অবশ্যই কমেন্ট, তোমাদের যখন রেকর্ডেড ক্লাসটা যাবে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে, আমি রিপ্লাই করবো, ঠিক আছে। দেখো বলছে পরের প্রশ্নটা কি বলছে, মানুষের ও কুকুরের কবর কোথায় পাওয়া যায়, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, এটাও অনেকবার পরীক্ষাতে পড়েছে, ঠিক আছে, ট্রিপল স্টার মারলাম অনেকবার, এটা খুব একটু অ্যাডভান্স লেভেলের প্রশ্ন আছে, অ্যাডভান্স। বলছে মানুষের ও কুকুরের কবর কোথায় পাওয়া যায়, কার কবর কোথা থেকে পাচ্ছি সেটাও মুখস্থ করতে হচ্ছে। বলছে মানুষ ও কুকুরের কবর কোথা থেকে পাওয়া যায়, এটা তোমাদের জন্য এইচডব্লিউ রইল, এইচডব্লিউ। যদি কেউ জেনে থাকো বলতে পারো, তবে আমি অ্যান্সারটা এখন বলবো না তোমাদের, ঠিক না ভুল, কমেন্টে সবাই কমেন্ট করবে, ঠিক আছে, কমেন্ট করবে, তোমাদেরকে আমি রিপ্লাই করবো। দেখো মানুষের ও কুকুরের কবর কোথায় পাওয়া যায়, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আর আরেকটা স্যার লোকাল হবে কি? প্রথম তুলার চাষ, প্রথম তুলার চাষ, ঠিক আছে, কোন সভ্যতায় হয়েছিল? প্রথম তুলার চাষ কোন সভ্যতায় হয়? প্রথম তুলার চাষ কোন সভ্যতায় হয়? এই দুটো তোমাদের এইচডব্লিউ রইল, এই দুটো, ঠিক আছে, এই দুটো তোমাদের জন্য এইচডব্লিউ রইল, এইচডব্লিউ। তোমরা অবশ্যই কমেন্টে বলবে এগুলো। ভালো হয়েছে তো, এরকম কন্টেন্ট কিন্তু এগুলো আমাদের সব পেড ব্যাচের প্রশ্ন কিন্তু। তো ডিয়ার স্টুডেন্টস, আজকে ক্লাসটা এই পর্যন্তই। তোমাদের আজকে বিগত বছরে যে প্রশ্নগুলো করালাম সেগুলো কিন্তু এসএসসি, এমটিএস, সিজিএল, সিএইচএসএল, কেপি, ডব্লিউপিপি এবং রেলের মতন পরীক্ষাতে কিন্তু বারবার রিপিট হয়েছে। তাই তোমাদেরকে বলছি অবশ্যই তোমরা খাতাতে লিখে নাও এবং মুখস্থ করো। আর ক্লাসটি ভালো লাগলে এবং ক্লাসটি হেল্পফুল মনে হলে অবশ্যই ক্লাসটিকে লাইক করে দাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং পড়তে থেকো। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।